নামেই গাজায় চলছে গণহত্যা। মামদানি প্রমাণ করলেন পরিবর্তনের সময় এসেছে ইহুদি রাজনীতিতেও। চিকিৎসা পেতে বোরখা পরতে হবে আফগান নারীদের, উদ্বেগ মানবাধিকার সংগঠনগুলোর। দর্শক, আমন্ত্রণ মাইটিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলী আক্তার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গাজার যুদ্ধবিরতি 1 মাস পার হলেও ইসরায়েলের হামলা চলছে। বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিতে শত শত ফিলিস্তিনি নিহত আহত হয়েছেন। বেসামরিক মানুষ, ঘরবাড়ি, অবকাঠামো ধ্বংস হচ্ছে। ত্রাণ ও চিকিৎসা সরবরাহের বড় অংশ এখনো আটকে আছে। রাফা সীমান্ত বন্ধ। ড্রোন ও সেনা উপস্থিতি মানুষকে ভীত করছে। বাসিন্দারা মনে করেন গণহত্যা থামেনি, শুধু সংবাদে কম খবর এসেছে। বিস্তারিত রিপোর্টে। গাজার যুদ্ধবিরতির 1 মাস পার হলেও ইসরায়েলের হামলা থেমে নেই। গাজার সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী 10 অক্টোবর থেকে 9 নভেম্বরের মধ্যে ইসরায়েল কমপক্ষে 282 বার সংঘাত বিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে বিমান হামলা, কামানের গোলা, সরাসরি গুলি চালানো। বেসামরিক নাগরিকদের উপর 88 বার গুলি চালানো হয়েছে, 24 বার বোমাবর্ষণ হয়েছে এবং 52 বার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া অন্তত 23 ফিলিস্তিনি আটক হয়েছেন। ত্রাণ ও চিকিৎসা সরবরাহের ক্ষেত্রে অবস্থা খুবই খারাপ। চুক্তি অনুযায়ী প্রতিদিন 600টি ত্রাণ ট্রাক প্রবেশ করা উচিত হলেও এখন গড়ে মাত্র 150টি ট্রাকই ঢুকছে। রাফা সীমান্ত বন্ধ থাকায় গুরুতর আহতদের মিশরে নেওয়া সম্ভব হচ্ছে না। খাদ্য, ঔষধ এবং জরুরি সামগ্রীর ঘাটতি এখনো বড় সমস্যা। গাজার সাধারণ মানুষ প্রতিদিন ভয় ও আতঙ্কে জীবন কাটাচ্ছেন। শহরে বোমা, গোলাবর্ষণ ও ইসরায়েলের ড্রোনের উপস্থিতি এখন সাধারণ ঘটনা। ড্রোনগুলো মানসিক চাপ সৃষ্টি করছে এবং মানুষকে ভয় দেখাচ্ছে। বাসিন্দারা জানাচ্ছেন সংঘাত বিরতির পরও নিরাপত্তা নেই এবং জীবন আগের মতোই বিপজ্জনক। ফিলিস্তিনিরা মনে করছেন সংঘাত বিরতি কেবল গণমাধ্যমে দেখানো হয়েছে, বাস্তবে গণহত্যা থামেইনি। সহায়তা ও নিরাপত্তা না থাকায় তাদের জীবন এখনো বিপজ্জনক ও অস্থির। শাহিদা রুবি, মাইটিভি। উগান্ডায় জন্ম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি ইতিহাস গড়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। 34 বছর বয়সী প্রগতিশীল নেতা সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে বলেন, নিউ ইয়র্ক অভিবাসীদের শহর ছিল, আর আজ থেকে এটি পরিচিত হবে একজন অভিবাসীর হাতে। গাজা ইস্যুতে সমালোচনা ও নাগরিকত্ব বিতর্ক সত্ত্বেও তার জয় প্রমাণ করেছে বৈচিত্র্য অভিবাসীদের কণ্ঠ নিউ ইয়র্কের প্রকৃত শক্তি। বিস্তারিত প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির মধ্যেই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। উগান্ডা থেকে অভিবাসী হয়ে আসা 34 বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। সাবেক গভর্নর ও স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুমোকে বড় ব্যবধানে হারিয়ে তিনি নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। ঐতিহ্যগতভাবে ইহুদি ভোট কুমোর পক্ষে থাকলেও তরুণ ইহুদিদের একটি বড় অংশ মামদানির পাশে দাঁড়ানোই ফলাফল পাল্টে যায়। গাজা সংঘাতের পর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানানোই মামদানির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার না করে স্পষ্টভাবে বলেন, মানবিকতার পক্ষে দাঁড়ানো কোনো বিদ্বেষ নয়, বরং নির্ভীকভাবে নিজের মুসলিম ও অভিবাসী পরিচয়কে শক্তির প্রতীক বানিয়ে তিনি নিউ ইয়র্কে এক নতুন প্রগতিশীল নেতৃত্বের মুখ হয়ে উঠেছেন। বিজয় উৎসবে ব্রুকলিনের প্যারামাউন্ট থিয়েটারে তিনি বলেন, নিউ ইয়র্ক অভিবাসীদের শহর ছিল, অভিবাসীদের দ্বারাই গড়া হয়েছে, আর আজ থেকে এটি পরিচালিত হবে একজন অভিবাসীর হাতে। তার এই বক্তব্য যেন শহরের বহুত্ববাদ, সহনশীলতা ও অন্তর্ভুক্তির চিরন্তর মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। রয়টার্স, দ্য গার্ডিয়ান ও অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণে বলা হয়েছে, জোহরান মামদানির এই জয় শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং ডেমোক্রেটিক পার্টির ভেতর প্রজন্মগত পরিবর্তনের প্রতীক। গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন তরুণদের বিরক্ত করেছিল, যা মামদানির পক্ষে জনমত তৈরি করে। এদিকে রিপাবলিকানরা তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে, এমনকি বাতিলের দাবিও জানায়। ট্রাম্পের কটাক্ষ সত্ত্বেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। সব বিতর্কের পরও মামদানির জয় প্রমাণ করেছে নিউ ইয়র্ক এখনো এমন এক শহর যেখানে বৈচিত্র্য ও প্রগতিশীল মূল্যবোধই গণতন্ত্রের আসল শক্তি। শাহিদা রুবি, মাইটিভি।
আফগানিস্তানের হেরাতে নারী রোগী সেবিকা ও হাসপাতাল কর্মীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করেছে তালেবান। আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স MSF জানিয়েছে 5 নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এতে নারীদের চিকিৎসা গ্রহণের পথে বড় বাধা তৈরি হয়েছে। হেরাত আঞ্চলিক হাসপাতালে শিশু বিভাগের জরুরি রোগী ভর্তি 28% কমেছে। বিস্তারিত রিপোর্টে। আবারও আফগান নারীদের উপরে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ, বাধ্যতামূলক করা হয়েছে বোরকা, এমনকি হাসপাতাল ও অফিসেও বোরকা করা হয়েছে বাধ্যতামূলক, যা চিকিৎসা ও শিক্ষা প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার? আফগানিস্তানের হেরাতে নারী রোগী সেবিকা ও হাসপাতাল কর্মীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করেছে আফগান প্রশাসন। আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে 5 নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এতে নারীদের চিকিৎসা গ্রহণের পথে বড় বাধা তৈরি হয়েছে। শিশু বিভাগের জরুরি রোগী ভর্তি 28% পর্যন্ত কমে গিয়েছে। আফগান মুখপাত্র অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন এটি কেবল হিজাব পরিধানের নির্দেশ। তবে মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন হাসপাতাল, স্কুল ও সরকারি অফিসেও নারীদের বোরকা পরতে বাধ্য করা হচ্ছে। হেরাতের এক নারী অধিকার কর্মী বলেন, হাসপাতাল বা অফিসে যেতে হলে নারীদের বোরকা বাধ্যতামূলক, যা আমাদের জীবন আরো কঠিন করেছে। 1990-এর দশকেও আফগান নারীদের বোরকা বাধ্যতামূলক করেছিল। 2021 সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে নারীদের উপর ধারাবাহিকভাবে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র ও মাধ্যমিক শিক্ষা নারীদের জন্য বন্ধ রয়েছে। জাতিসংঘ এই পরিস্থিতিকে লিঙ্গভিত্তিক বৈষম্য বলে অভিহিত করেছে এবং এর অবসান দাবি করেছে। হেরাতের নতুন নিয়ম প্রমাণ করে আফগান নারীদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। শাহিদা রুবি, মাইটিভি। যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন শেষ হওয়ার পথে। 10 নভেম্বর রাতে সিনেট সংশ্লিষ্ট বিল 60% ভোটে পাস হয়েছে। এর মাধ্যমে সরকারকে 30 জানুয়ারি পর্যন্ত অর্থায়ন করা হবে এবং বেতন না পাওয়া পর্যন্ত ফেডারেল কর্মচারীদের বকেয়া পরিশোধ করা হবে। বিলটি এখন হোয়াইট অব রিপ্রেজেন্টেটিভসে অনুমোদনের জন্য পাঠানো হবে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন দ্রুত এটি পাস করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হবে। বিলের আওতায় কৃষি বিভাগ, খাদ্য, ওষুধ প্রশাসন, সামরিক নির্মাণ প্রকল্প, ভেটারান্স ও কংগ্রেসের বাজেট অন্তর্ভুক্ত। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন এবার শেষ হওয়ার পথে। 10 নভেম্বর রাতে দেশটির সিনেটে সংশ্লিষ্ট বিলটি 60% ভোটে পাস হয়েছে। এই বিলের মাধ্যমে সরকারকে 30 জানুয়ারি পর্যন্ত অর্থায়ন করা হবে। পাশাপাশি শাটডাউনের কারণে বেতন না পাওয়া ফেডারেল কর্মচারীদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে। এখন বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অনুমোদনের জন্য পাঠানো হবে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছে তিনি দ্রুত এটি পাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাতে চান। সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনার পর 7 জন ডেমোক্রেট ও 1 জন স্বতন্ত্র সিনেটর বিলের পক্ষে ভোট দিয়েছে। বিলটি দীর্ঘস্থায়ী শাটডাউনের অবস্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। বিলের আওতায় কৃষি বিভাগ, খাদ্য ও ঔষধ প্রশাসন, সামরিক নির্মাণ প্রকল্প, ভেটারান্স অ্যাফেয়ার্স এবং কংগ্রেসের কার্যক্রমের জন্য 3 বছরের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণ বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। রিপাবলিকান সিনেটররা ডিসেম্বর মাসে আলাদা ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন। শাটডাউনের কারণে লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন এবং ছুটিতে রয়েছেন। খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হওয়ায় সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া বিমান চলাচলেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে নিয়ন্ত্রকের অভাবের কারণে 10% ফ্লাইট বাতিল হয়েছে, যা বছরের বৃহত্তম ভ্রমণ মৌসুমে বিমানবন্দরগুলোতে সমস্যা তৈরি করেছে। নাজমা, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।